প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত পক্ষের ৩২১ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা, আর দুটো ঘটনাই পাঠিয়েছে জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী। তবে উন্মেষ আমাকে লিখেছে যে ঘটনা দুটো সে জোগাড় করেছে সেখানে যে জায়গার নাম উল্লেখ রয়েছে সেটা সে বদলে দিয়েছে, কেননা যারা ঘটনা তার মাধ্যমে পাঠিয়েছে তাদেরই রিকোয়েস্টে। এবং প্রথম ঘটনা যেটা উন্মেষ আমাদেরকে পাঠিয়েছে, ঘটনা যিনি বলেছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। তবে দ্বিতীয় ঘটনা যার থেকে সে জোগাড় করেছে তার নাম অরিজিৎ দাস এবং সে উন্মেষেরই বন্ধু। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেত পক্ষের ৩২১ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। ২০০৮ সালের শুরুর দিকের ঘটনা। ঝাড়খণ্ডের পাথরকান্দা নামক একটা ছোট্ট নির্জন গ্রামে পা রাখে এক মধ্যবয়সী ব্যবসায়ী, নাম শরীফুদ্দিন আলী। রাঁচি শহর থেকে সপরিবারে এসে সে এই অজপাড়াগায় একটা জমি কিনে বসে। বাপ ঠাকুরদার জমি জমা যা ছিল সেগুলো বেচে তার হাতে মোটা টাকা এসে যায়, তাই সে সেই টাকাতেই এই জমি কিনে নেয়। তার মনে মনে একটা ইচ্ছা থাকে যে একটা মৎস্য প্রকল্প গড়বে সেই জমিতে। জমির চারপাশ ঘিরে দেয় উঁচু ইটের পাঁচিল দিয়ে। মূল প্রকল্প শুরুর আগেই অর্থাভাব দেখা দেয়, ফলে কাজ বন্ধ রাখতে হয়। সে সিদ্ধান্ত নেয় যে এলাকাটা যতদিন খালি থাকবে ততদিন নিরাপত্তার জন্যে একজন পাহারাদার তো নিয়োগ করতেই হবে। তাই জন্যে সে একজনের সাথে যোগাযোগ করে, কিন্তু সে শরীফুদ্দিনকে বলে সে শুধু একা নয়, সে তার পুরো পরিবারকে নিয়ে তার জমিতে থাকবে। যে লোকটিকে শরীফুদ্দিন ঠিক করে তার নাম শম্ভু দাস, তার স্ত্রী মালা দাস আর তার দুই কন্যা ৬ বছরের অনামিকা আর ৭ বছরের তিয়াশা। শম্ভু আগে রাঁচিতে মেকানিকের কাজ করত, এখন শরীফুদ্দিনের প্রস্তাবে পাহারার দায়িত্ব নেয় তার জমির। তাদের থাকার জন্যে প্রাচীরের এক কোণায় বানানো হয় এক টিনের ঘর, আর সেই জমির মধ্যেই আছে একটা ছোট্ট পুকুর, বর্ষায় যা জলে পরিপূর্ণ হয়ে ওঠে। প্রথম মাসটা কাটে নির্ঝঞ্ঝাটে। পুকুরের পাশে মহিলারা দুপুরে স্নান করতে আসে। জায়গাটা যথেষ্ট নির্জন। স্থানীয় লোকেদের সাথে শম্ভু আর তার স্ত্রীর আলাপচারিতা বাড়ে। তারা বলে যে এই জমি যেটা শরীফুদ্দিন কিনেছে সেটা নাকি ভালো নয়, আর ওই পুকুর নাকি অভিশপ্ত। দিনের বেলা কোনো অসুবিধে নেই ঠিকই, কিন্তু রাতের বেলায় সেই পুকুরের ধারে স্থানীয় লোকেরা তাদের যেতে মানা করে। অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে যেই রাত থেকে। সেই দিন যে ঘটনাটা ঘটে সেটা ঠিক এই রকম। শম্ভু সন্ধেবেলায় সাইকেল নিয়ে কিছু কেনাকাটি করতে গিয়েছিল। বাড়িতে ফিরে সাইকেলটা একটা জায়গায় রাখে, কিন্তু পরের দিন সকালে সে দেখতে পায় তার সাইকেলটা পড়ে আছে পুকুরের পাড়ে। শম্ভু এই দৃশ্য দেখে প্রচন্ড অবাক হয়ে যায়। মনে মনে ভাবে কেউ হয়তো তার সাইকেল চুরি করতে গিয়েছিল, কিন্তু কোনো অজানা কারণে সেটাকে নিয়ে যেতে পারেনি। এদিকে আরেকটা ঘটনা ঘটতে থাকে প্রত্যেক রাতে। তাদের টিনের ছাদের ওপর রাতের বেলায় কারোর হেঁটে বেড়াবার শব্দ শুনতে পায় তারা। মাঝে মধ্যে ছাদে কিছু টুংটাং করে ঢিল পড়ার শব্দ শোনে, আর মাঝরাতের দিকে সেই শব্দে তাদের ঘুম ভেঙে যায়। এক রাতে মালা শুনতে পায় পুকুরের দিক থেকে আসছে টুপটাপ জল ছেটানোর আওয়াজ। জানলা দিয়ে উঁকি মেরে সে দেখে পুকুরের ধারে দাঁড়িয়ে আছে দুই শিশু। অন্ধকারে ঠিক মতো দেখা যাচ্ছে না কারা তারা, কিন্তু তাদের উপস্থিতি স্পষ্ট। মালা চিৎকার করে তাদেরকে ডাকে, এই বাচ্চারা পুকুর ধার থেকে পালা, ওই পুকুরের ধারে রাতের বেলায় যেতে নেই। চোখের পলকে তারা কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে যায়। মালা এই দৃশ্য দেখে প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে এবং সে শম্ভুকে সেই রাতেই ঘুম থেকে উঠিয়ে সবকিছু জানায়। পরের দিন তারা গ্রাম পঞ্চায়েতের এক বৃদ্ধর কাছে সমস্ত ঘটনা জানায়। তিনি বলেন, এখানকার লোকেরা তো তোমাদেরকে বলেইছে ওই পুকুরটা অভিশপ্ত। বহু বছর আগে ওই জমিতে
দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 2 শিশুর, সেই স্মৃতি এখনো সেই মাটি ছেড়ে যায়নি। এই কথা শুনে মালা ও শম্ভু প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা ভাবে এখান ছেড়ে চলে যাবে, কিন্তু এত টাকার চাকরি ছেড়ে যাওয়ার ঝুঁকিও তো তারা নিতে পারে না। সেই দিন রাতে মালা স্বপ্ন দেখে তার 2 মেয়ে পুকুরে সাঁতার কাটছে, আর হঠাৎ জলের গভীর থেকে এক অজানা শক্তি তাদের দুজনকে টেনে নিয়ে চলে যাচ্ছে সেই পুকুরের অতল গভীরে। ভয়ে তার ঘুম ভেঙে যায়, কিন্তু সে ভাবে এ দুঃস্বপ্ন মাত্র। তবে এর পর দিন থেকে প্রতিদিন মালা একই স্বপ্ন দেখতে থাকে। একদিন দুপুরের দিকে মালা ও শম্ভু বাজারে গিয়েছে। অনামিকা ও তিয়াশা পুকুরের ধারে খেলছিল। পাড়ার মহিলারা তখন স্নান করছিল সেই পুকুরে, কিন্তু দেখতে দেখতেই তাদের চোখের আড়ালে চলে যায় 2 বোন। তারপর মহিলারা স্নান সেরে যে যার মতো নিজেদের বাড়িতে চলে যায়। এদিকে মালা আর শম্ভুর বাড়ি ফিরতে বিকেল গড়িয়ে সন্ধে হয়। বাড়িতে এসে তারা দেখতে পায় তাদের 2 মেয়ে বাড়িতে নেই। চিন্তিত হয়ে মালা পাগলের মতো ছুটে বেড়ায় চারিদিকে। পঞ্চায়েত প্রধানকে জানালে সারা গ্রামে মাইকিং হয়। গ্রামের অনেক লোক তাদের বাড়িতে সেই রাতে থাকে, আর কিছু লোক পুরো গ্রাম খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও 2 মেয়ে নেই। অবশেষে পঞ্চায়েত প্রধান পুকুরে জাল ফেলার আদেশ দেন, আর এই কথা শুনে মালা হাউমাউ করে কেঁদে ওঠে। সেই পুকুরে জাল ফেলা হয়, আর ঘন্টা খানেক পরে সেই জালে ওঠে 2 ছোট মৃতদেহ। সবাই দেখতে পায় 2টি দেহ, একজন অনামিকার আর একজন তিয়াশার। পুকুরের অতল গভীরের জলের নিচে যেন তারা চিরতরে শুয়েছিল। তাদের দুজনেরই মুখে এক অদ্ভুত ধরনের হাসি, কিন্তু তাদের দৃষ্টি ভয়ার্ত। এমনিতে মুখ দেখে মনে হচ্ছে তারা কোনো কষ্ট পায়নি, কিন্তু তাদের চোখ ভিন্ন কথা বলছে। এরপর মালা আর শম্ভু সেই কাজ ছেড়ে চলে যায়। মালা পাগল হয়ে গিয়েছিল, আর শম্ভু নাকি রাঁচিতে তাদের বাড়িতে ফিরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সেই দিন থেকে পুকুর আর জমিটা আজ পর্যন্ত ফাঁকাই পড়ে আছে। শরীফুদ্দিন আলী আর সেই জমিতে কখনো ফিরে আসেননি। জায়গাটা এখন আগাছায় ভরা। পুকুরের জল ঘন কালো। সন্ধে নামলেই কুকুর ঘেউ ঘেউ করে, কিন্তু পুকুরের ধারে আসতে চায় না। সেই পুকুর থেকে স্থানীয় বাসিন্দারা শিশুদের কান্নার শব্দ শুনতে পায় আজও। সূর্য ডোবার পর সেই পুকুরের পাড়ে আসলে যে কারুর গায়ের লোম খাড়া হয়ে যায়। নতুন যারা গ্রামে আসে তারা এসব কথা উড়িয়ে দেয়, কিন্তু যারা এই পুকুরের পেছনের আসল রহস্য জানে তারা বলে পাথরকান্দার পুকুরটা ভালো নয়। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম উন্মেষ আমাদেরকে পাঠিয়েছে, এবং উন্মেষ আমাদের প্রত্যেকবারেই দুর্দান্ত ঘটনা উপহার দেয়। থ্যাংক ইউ জানাচ্ছি উন্মেষকে, কিন্তু থ্যাংক ইউ জানিয়ে এক্ষুনি লাভ নেই, কেননা ওরই পাঠানো বা ওরই জোগাড় করে দেওয়া আরেকটা ঘটনা আজকের এপিসোডে আসতে চলেছে। তবে সেই ঘটনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করেও পাঠিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 321 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। 2002 সালের এক বর্ষা ক্লান্ত সেপ্টেম্বর, ঝাড়গ্রাম জেলার দূরবর্তী গ্রাম চরগোপালপুর। ঝুম বৃষ্টি পড়ছে সেই সন্ধে থেকেই। আকাশ যেন নিজের সমস্ত ক্ষোভ ঝেড়ে দিতে চায় আজ তার এই বর্ষণের মাধ্যমে। পুরনো জনবিরল চরগোপালপুর স্টেশনে ট্রেন থেকে নেমেছে বিশ্বজিৎ।
বয়স 24, কলকাতার একটা প্রাইভেট কলেজের ইংরেজির ছাত্র। সে স্টেশনের এক কোণে দাঁড়িয়ে কাঁপছে। রাত তখন 10টা পেরিয়ে গেছে। হাতে ধরা ছোট্ট একটা নোকিয়া মোবাইল ফোন, তবে সিগন্যাল নেই। ট্রেন এসে পৌঁছেছে 2.5 ঘন্টা দেরিতে। সঠিক সময় নামলে হয়তো এখন ঘড়িতে 9টা বাজত। তার গ্রামের বাড়ি এখান থেকে আরো 7 কিলোমিটার ভেতরে। নিত্যদিন এখানে রিক্সা বা টোটো মেলে, কিন্তু রাত 10টার পর পুরো অঞ্চল নিঝুম, এবং তার উপর আবার আবহাওয়া খারাপ। আর এমনই বৃষ্টির তোড়, ঝিঝি পোকাদের আওয়াজও সেই বৃষ্টির আওয়াজের নিচে চাপা পড়ে গেছে। বিশ্বজিৎ রেল স্টেশনের টিনের ছাউনি ঘেরা প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে, মাথার ভেতর ঘুরছে তার মায়ের গলা, রাত করে ট্রেন নিস না বাবা, রিক্সা পাবি না। হঠাৎ প্ল্যাটফর্মে হাজির হন এক মধ্যবয়সী স্টেশন মাস্টার। ভিজে জুতো পায়ে, কাঁধে হারিকেন। তিনি বিশ্বজিতের কাছে এসে বলেন, এই সময় কেউ স্টেশন থেকে বেরোয় না, বিশেষ করে এই শেষ ট্রেনের পর। তোমার আগে যে দুজন এসেছিল তারাও রাত্রি স্টেশনেই কাটিয়েছে। বিশ্বজিৎ বলে, আমার আগে দুজন মানে? তিনি বলেন, এই 2-3 দিন আগের কথা বলছি। একই দিনে দুজন এসেছিল, তাদেরকে বললাম রাত স্টেশনেই কাটাও। তা তুমি বাবা আমার কথা শুনবে নাকি বেরোবে? বিশ্বজিৎ তাকে বলে, স্যার আমি প্রায় 3 বছর পর বাড়ি ফিরছি। ফোনে জানিয়েও রেখেছি, এভাবে তো স্টেশনে থেকে যেতে পারি না। স্টেশন মাস্টার একটু থেমে শুধু বললেন, তাহলে তোমাকে একটা কথা বলি শোনো। মাস 2 আগের কথা, সেদিনও এমনই বৃষ্টি হচ্ছিল। একজন বলেছিল থাকবো না, বাড়ি যাব। সকালে তার খালি ব্যাগ পাওয়া গিয়েছিল রেল লাইনের পাশে, আর তাকে মৃত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। তারপর এরকমই আরো 2টো ঘটনা ঘটে। তবে তোমার ইচ্ছা, প্রাপ্তবয়স্ক মানুষ, আমার কথা শোনার দরকার কি? যেটা ভালো বুঝবে তাই করবে। বলে সে হ্যারিকেনের আলো নিয়ে স্টেশনের অন্য প্রান্তে অন্ধকারে মিলিয়ে গেলেন। বিশ্বজিৎ স্টেশনেই দাঁড়িয়ে রইল। মনে মনে বলতে লাগলো, আমি তো এই সব বিশ্বাস করি না, ভূত টুত মিথ্যে কল্পনা। আর উনি যা বলে গেলেন, ইঙ্গিতটা তো তেমনই ছিল। যত জল জমুক, যতই অন্ধকার হোক, আমি বাড়ি ফিরবই। বৃষ্টি কিছুটা ধরেছে, আর সে সেই সময়ই ব্যাগ কাঁধে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে পড়ে। সামনে কাদায় ভিজে নরম মাটির পথ, রাস্তায় আলো বলতে শুধু তার মোবাইলের টর্চ। দূরে বিজলি চমকালেই একবার আকাশ যেন 1 সেকেন্ডের জন্যে সব সত্যি সামনে মেলে ধরে, আর তারপরেই আবার ঘুটঘুটে অন্ধকার। চরগোপালপুরের রাস্তা একেবারে মসৃণ নয়। হঠাৎ হঠাৎ তার পা পিছলে যাচ্ছিল, আর এক সময় সে ধপ করে মাটিতে পড়ে যায়। বিশ্বজিতের হাঁটুতে তীব্র আঘাত লাগে, আর সে বুঝতে পারে তার প্যান্টের ভেতর দিয়েই রক্ত ঝরছে। উঠে দাঁড়াতে গিয়ে সামনে দেখে একটা রিক্সা তার দিকে এগিয়ে আসছে। রিক্সা চালক পিচ কালো রেনকোটের নিচে মুখ ঢেকে আছে, কিন্তু তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। বিশ্বজিতের কাছে এসে সেই রিক্সাওয়ালা বলল, চলবেন মামা? বিশ্বজিৎ আর দেরি করে না, উঠে পড়ে রিক্সায়। ব্যথায় তার চোখ বুজে আসছে, আর তার সঙ্গে ক্লান্তি। সেই রিক্সাওয়ালার কণ্ঠ সে শুনতে পায় সেই সময়। সে বলে, বাবু তোমার রক্ত ঝরছে তো? হে হে, কি অবস্থা। বিশ্বজিৎ একটু অবাক হয়, মনে মনে বলে, এই অন্ধকারের মধ্যে ও কি করে দেখতে পেল আমার পা দিয়ে রক্ত ঝরছে? সঙ্গে সঙ্গে রিক্সা চালক বলল, ও অন্ধকারে আমি সব দেখতে পাই, আমার একেবারে শেয়ালের চোখ। বিশ্বজিৎ রিক্সায় উঠে পড়ার পর শরীরটা ঠিক সোজা রাখতে পারে না। পেছনের কাঠের বেঞ্চিতে হেলান দিয়ে সে বসে আছে। গা ভিজে, হাঁটুর নিচে আঘাতের জায়গা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু রিক্সা নিজের মতো চলছে। এই কাদা পথে রিক্সায় তেমন ঝাঁকুনি হচ্ছে না, এটাই বাঁচোয়া। এক সময় তার মনে হয় এই পথটা যেন সে আগে কোনোদিন দেখেনি। 3 বছরে এত বদল। 3 বছর পরে সে গ্রামের বাড়িতে ফিরছে এক পারিবারিক কলহের জন্যে। তবে সেই নিয়ে বিস্তৃত বিবরণ এই ঘটনায় বলার দরকার নেই। সে যেন কিছুই চিনতে পারছে না, অথচ এটা তো তার নিজের গ্রাম, রাস্তা তো তার পরিচিত। গাছপালা, ঝোপঝাড়, বাঁশবন সবই যেন অন্যরকম মনে হচ্ছে।
এদিকে রিক্সা চালকও কিচ্ছু বলছে না, শুধু এক টানা প্যাডেল করে যাচ্ছে। বিশ্বজিৎ বলে উঠল, এই মামা, আপনি কোন দিক দিয়ে যাচ্ছেন? বাঁ দিকের পথেই তো আমার গ্রাম পড়ে, আপনি তো ডান দিক নিলেন। রিক্সা চালক কোনো উত্তর দেয় না। হঠাৎ তার কানে আসে একটা চাপা গোঙানির মতো শব্দ। কিন্তু রিক্সায় তো কেউ বসে নেই, সে তো রিক্সায় একা। সামনের চালকের মুখটা অন্ধকারে দেখা যাচ্ছে না, কেবল বৃষ্টির ফোঁটা ফোঁটা জল তার রেনকোটে পড়ে টুপটাপ আওয়াজ করছে। হঠাৎ রিক্সাটা থেমে গেল মাঝ জঙ্গলে, আশেপাশে কোনো বাড়িঘর নেই। রিক্সা চালক মুখ ঘুরিয়ে ধীরে ধীরে বলল, মামা জানো, এইখানে আমি মরেছিলাম। আমার বাড়ির লোক কেউ আমাকে নিতে আসেনি, বেওয়ারিশ লাশ বলে পুড়িয়ে দিয়েছিল আমায়। আমার রিক্সায় যে ওঠে সে আর ফিরে আসে না, সে আর বাড়ি ফেরে না। ওই যে তিনজন এর আগেও মরেছিল, ওই দেখুন না আমার এই রিক্সার পেছনে হেঁটে আসছে। বিশ্বজিৎ রিক্সায় বসে থাকা অবস্থাতেই পেছনের দিকে তাকায়, আর এই ঝড় বৃষ্টির রাতে সে দেখতে পায় রিক্সা থেকে বেশ কিছুটা দূরত্বে তিনটে ছায়ামূর্তি সেই রিক্সার দিকেই এগিয়ে আসছে। তারা যত এগিয়ে আসছে শোনা যাচ্ছে তাদের অদ্ভুত ধরনের কান্নার শব্দ আর গোঙানি। বিশ্বজিৎ তার গলাতে থাকা মহাদেবের লকেটটা চেপে ধরে আর এক চিৎকার করে রিক্সা থেকে লাফ দেয়। সে একবার রিক্সা চালকের দিকে ঘুরে তাকায় আর দেখে সে তার সামনেই দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার পা মাটি স্পর্শ করছে না। আর স্পর্শ করবেই বা কি করে, তার তো পা নেই। পায়ের জায়গায় শুধু দুটো কালো ধোঁয়ার কুণ্ডলি। বিশ্বজিৎ দৌড়ে পালাতে লাগলো, আর দূর থেকে সে শুনতে পাচ্ছে সেই অশরীরীদের গোঙানি। আর সেই রিক্সা চালক তাকে বলছে, আরে ও বাবা, কোথায় পালাচ্ছ? এসো এসো, ভয় পেলে নাকি? তোমাকে বাড়ি পৌঁছেই দেব, এসো এসো। বিশ্বজিৎ যে কত দূর দৌড়ে গিয়েছিল সে জানে না, কিন্তু এক সময় সে কিছু একটা জিনিসের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় আর সে জ্ঞান হারিয়ে ফেলে। বিশ্বজিতের যখন জ্ঞান ফেরে সে দেখে সে শুয়ে আছে চরগোপালপুর স্টেশনের বেঞ্চে। তখন ভোর 5টা বাজে। এক পুলিশ কনস্টেবল আর স্টেশন মাস্টার তার সামনে দাঁড়িয়ে রয়েছে। স্টেশন মাস্টার তার মুখে জল ছিটিয়ে দিচ্ছেন। পুলিশ কনস্টেবলকে সেই স্টেশন মাস্টার বলছে, আরে এই ছেলেটাকে এত করে বারণ করলাম, রাতের বেলায় বেরিও না, কে কার কথা শোনে? বিশ্বজিৎ চমকে উঠে বলল, আমাকে তো একজন রিক্সাওয়ালা নিয়ে যাচ্ছিল। স্টেশন মাস্টার কনস্টেবলের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, ওই আবার এক গল্প, কে নিয়ে যাচ্ছিল? মামা, তাই তো? আরে ও রিক্সাওয়ালা নয়, আরে ও তো আজ 2 বছর হলো মারা গেছে। গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় রিক্সা থেকে পড়ে মারা যায়। সেইবার গ্রামে খুব জল হয়েছিল, তো একেবারে বন্যার পরিস্থিতি। হয়তো মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, তারপর রিক্সা কোথাও ধাক্কা দিয়ে নিজে পড়ে গেছে আর জলে ডুবে মারা গেছে। তবে তুমি ওকে দেখলে কি করে বাপু? স্টেশন মাস্টার আর কনস্টেবলের মধ্যে কথোপকথনে বিশ্বজিৎ বুঝতে পারে সেই স্টেশন মাস্টারের নাম রাজেন্দ্রবাবু। রাজেন্দ্রবাবু কনস্টেবলের দিকে তাকিয়ে এবার বললেন, আরে এ তো মহা মুশকিল, এই রিক্সাওয়ালা তো জ্বালিয়ে মারল। কনস্টেবল হেসে বলে, রিক্সাওয়ালা নয়, বলুন ভুতুরে রিক্সাওয়ালা। আরে এখানের লোক অনেকেই বলে ওই মামাকে নাকি দেখতে পাওয়া যায়। আরে এই ছেলেকেও তো আমি ক্ষেতের মধ্যিখানে পেলাম, আগের 3 জনকেও যেমন পেয়েছিলাম, পার্থক্য এটাই ওই 3 জনকে মৃত অবস্থায় পেয়েছিলাম আর এর তখনও শরীরে প্রাণ বাকি ছিল। বিশ্বজিৎ তখন বলে, না, কোনো ভুতুরে রিক্সাওয়ালা নয়, আমি জলজ্যান্ত রিক্সাওয়ালাকে দেখেছি। সে আমাকে নিয়ে যাচ্ছিল, তারপর মাঝ জঙ্গলে রিক্সা দাঁড় করিয়ে দেয়। আর তারপর রাজেন্দ্রবাবু বলে উঠলেন, হ্যাঁ কি তারপর কি? সে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল ক্ষেতের মধ্যে? বিশ্বজিৎ বলে, না মানে ওই 3 জন, ওই ধোঁয়া পা নেই মানে। রাজেন্দ্রবাবু কনস্টেবলকে বলেন, আরে ইনি মনে হয় পাগল হয়ে গেছেন, যান আপনার গাড়িতে ওনাকে বাড়িতে ছেড়ে দিন। বিশ্বজিৎ উঠে দাঁড়ায়, তার হাঁটুতে প্রচন্ড যন্ত্রণা করছে।
রক্ত জমাট হয়ে গেছে হাঁটুতে। দিনের আলোতে সে দেখতে পাচ্ছে তার প্যান্টটাও গেছে ছিঁড়ে। কনস্টেবল সাহেব তার নিজের বাইকে করে বিশ্বজিৎকে তার বাড়িতে পৌঁছে দেয়। বাড়ি ফিরে বিশ্বজিৎ কয়েকদিন অসুস্থ থাকে, কোনো কথা বলে না, শুধু ঘরে বসে জানলার বাইরে তাকিয়ে থাকে। তারপর একদিন সে তার নিজের ডায়েরিতে লিখে রাখে সেই দিন রাতের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ। তার সাথে কি ঘটেছিল, কি দেখেছিল সে, সবকিছু। তার সঙ্গে সেই রাতে যে কি ঘটেছিল সেটা সত্যি রহস্যজনক। কিন্তু বিশ্বজিতের পুরনো ডায়েরি ঘাটলে আজও সেই লেখা দেখা যায়। যদি কখনো চরগোপালপুর স্টেশন নামক জনবিরল প্ল্যাটফর্মে শেষ ট্রেন থেকে নামো, আর তোমার ট্রেন যদি লেট হয়, বাইরের আবহাওয়া হয় খারাপ, যদি রিক্সা না পাও, যদি একজন কালো রেনকোটে মুখ ঢাকা লোক এসে বলে চলবেন মামা, তবে কিছুতেই উঠো না তার রিক্সায়। সে তোমায় বাড়ি নয়, অন্য কোথাও নিয়ে যাবে, যেখান থেকে কেউ ফেরে না। আমি হয়তো মহাদেবের কৃপায় কোনো রকমে ফিরে এসেছিলাম। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম। গ্রাম বাংলার ঘটনা কিন্তু এরকমই হয়। যখন ঘটনাটা পড়ছিলাম আমি নিজেকে ওই বিশ্বজিতের জায়গায় বসিয়ে নিচ্ছিলাম। আর তোমরা যদি এরকমই করে থাকো তাহলে কিন্তু ঘটনা শোনার মজাই আলাদা। দারুণ দারুণ দুটো ঘটনা পাঠিয়েছে আমাদেরকে উন্মেষ। আর উন্মেষকে আরও বলবো যে তোমার স্টকে যদি ঘটনা থাকে অবশ্যই তুমি পাঠাবে। আর শ্রোতাদের বলবো যে তোমাদের যদি ঘটনা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। যারা নতুন শুনছো সাবস্ক্রাইব করে জয়েন করে যাও আমাদের পরিবারে। আর সকলে একটু বেশি করে আমাদের ঘটনা, আমাদের চ্যানেলের লিংক শেয়ার করে দাও নিজেদের হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, নিজেদের যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যাতে কিনা আমাদের পরিবার আরো বড় হয় আর তারাও আমাদের এইসব ঘটনা শুনতে পারে। চলে যাব আজকের শাউট আউটের দিকে। কমেন্ট করেছে স্মৃতি রঞ্জন ঘোষ, কৌশিক অধিকারী, জয়া বণিক। কমেন্ট করেছে সানি সর্দার, মোহাম্মদ রিদওয়ান লিখেছে দাদা আমি সৌদি আরব থেকে শুনছি, আমি প্রতিদিন ঘুমানোর সময় আপনার গল্প শুনতে শুনতে ঘুমাই। থ্যাংক ইউ সো মাচ, এত দূর থেকে তুমি ঘটনা শুনছো আমাদের, এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে। কমেন্ট করেছে সোনালী হাতি, টুম্পা সহদেব, দীপান্বিতা গিরি, নন্দিনী দে লিখেছে দুটো ঘটনাই দারুণ লাগলো, বড় এপিসোড চাই দাদা ভাই, আমিও আসছি নতুন ঘটনা নিয়ে। অবশ্যই নন্দিনী, তুমি নতুন ঘটনা নিয়ে ফিরে এসো, অনেকদিন তুমি ঘটনা পাঠাচ্ছ না। কমেন্ট করেছে সুদীপ্ত রয়, লিখেছে থ্যাঙ্কস দাদা ফর ন্যারেটিং মাই স্টোরি ইন ইয়োর চ্যানেল। হ্যাঁ সুদীপ্ত, তুমি একটা ঘটনা পাঠিয়েছিলে, সেটা আমি পড়ে শুনিয়েছিলাম, তোমাকেও থ্যাংক ইউ জানাচ্ছি। কমেন্ট করেছে অজন্তা হোর, অভি স্টুডিও, সব্যসাচী চক্রবর্তী, বুবুন ঘোষ, শ্যাডো ওয়ারিয়ার, শ্রেয়শ্রী বড়ুয়া, স্বপ্না বাজল, অন্তিম স্যাড মুভমেন্ট, ইসমাইল কমেডি। কমেন্ট করেছে আশিস কোলে, অমিতা ঠাকুর, শ্যামল মিত্র, সুদেশনা সিনহা রয় লিখেছে প্রথম ঘটনাটা যতটা ভয়ের ঠিক ততটাই ভালো ছিল। এরকম সত্যিকারের ভয়ঙ্কর ঘটনা শুনতে ভালো লাগে, ভৌতিক ঘটনা যত ভয়ঙ্কর হবে ততই জমবে। দ্বিতীয় ঘটনাটাও দুর্দান্ত ছিল। কমেন্ট করেছে বাবাই দাস, একলা পথের পথিক রে ভাই। শ্রাবন্তী রক্স, পাপড়ি চক্রবর্তী লিখেছে এসে গেছি দাদা, আগের দুটো দিন দেরি হয়ে গিয়েছিল তাই কমেন্ট করে দিলাম, আর ভয় পাওয়ার জন্য প্রস্তুত, নিউ আলিপুর কলকাতা সাউথ থেকে। কমেন্ট করেছে পায়েলস ওয়ার্ল্ড আর শ্রেষ্ঠা দত্ত। এই সব কটা কমেন্টই এসেছিল কুয়োর ভূত, একজন লোককে খুন করে কুয়োতে ফেলে দেওয়ার ঘটনা, প্রেতপক্ষের 319 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা। Okay guys, it's after 2 in the morning and I just got up. Jamie's still... What in the hell? Jamie's still asleep. Oh my god, oh my god. These cupboards, I'm so afraid of them opening. I'm just gonna shut the water off here. Oh my god, I just shut that off and that is rolling. Look at this thing. It's rocking back and forth. Oh my god. Leave me alone.